হ্যাঁ বলো বলো। আপনি স্লাইডগুলা এই স্লাইডগুলো কোন অ্যাপে করেন? এটা হচ্ছে তোমার নোট, কি নোট জানো? এটা হচ্ছে হোয়াইট বোর্ড বা কি জানো এটাকে, ইজি নোট, ইজি নোট, ইজি নোট, ইজি নোট। এটা তোমার এই ক্লাস নেওয়ার জন্যই একটা ডেডিকেটেড আর কি ওয়েব। এটা তোমার ওই যে বোর্ডে ক্লাস নেয় না, দেখো ওই যে অনেক ডিজিটাল বোর্ডেও আসলে এই অ্যাপটা ইউজ করা হয়, বেশিরভাগ ডিজিটাল বোর্ডে। এটা যদিও এটা একটা পাইরেটেড ফ্রি ভার্সন আর কি। আরও আপডেটেড কিছু ইয়েতে অ্যাপে আরও, এটারই আপডেট ভার্সনগুলোতে আরও অনেক ফিচার দেওয়া। আমারটা মোটামুটি আর কি 2013-14 সালের মনে হয় অনেক, বা 16-17 সালের একটা। যাই হোক, আমরা একটু পড়ি। মোল, মোল জিনিসটা কালকে আমি ভালো করে বোঝাইতে পারি নাই, মানে বোঝাইতে পারি না, অল্প একটু বলছিলাম এটা আবার আমরা আলোচনা করব। তো দেখো কালকে যারা ছিলা তারাও আবার দেখো, মানে মোল জিনিসটা কি, কোনো পদার্থের এক মোল বলতে কি বোঝায়। ধরো যে এক মোল অণু বলতে পারে, হুম, এক মোল, হাতের লেখার এই অবস্থা, এক মোল পরমাণু বলতে পারে, তাই না? পরমাণু, পরমাণু। আচ্ছা আমাকে বলো তো, আমি যে মোল না বলে যদি এরকম একটা কথা বলতাম যে এক হালি, এক হালি অণু, পরমাণু, তাহলে কি হইতো এটা? এক হালি পরমাণু মানে কি? চারটা পড়া। হ্যাঁ, চারটা পরমাণু, তাই না? আবার এক হালি অণু বললে চারটা অণু, বা এক ডজন অণু যদি বলি আমি, 12টা হলো। হ্যাঁ, 12টা অণু, হ্যাঁ রাইট। এক ডজন অণু মানে হচ্ছে তোমার 12টা অণু। ঠিক আছে, 12টা অণুতে আবার তোমার যদি অক্সিজেনের কথা বলি তাহলে আবার হচ্ছে তোমার এখানে থাকবে অলমোস্ট তার দ্বিগুণ, মানে 24টা পরমাণু থাকবে, কারণ একটা অক্সিজেন অণুতে দুইটা করে পরমাণু। আচ্ছা, এই যে আমি একটা পরিমাপের একক, এই যে তোমার ডজন, হালি, হালি বললে চারটা বুঝি, ডজন বললে 12টা বুঝি, আসলে মোলও এরকম। হুম, মোলও এরকম। মোল হচ্ছে এক মোল অণু যদি আমি বলি তাহলে এইটা মানে বোঝাবে তোমার 6.02, এটা মানে বোঝাবে 6.02 ইন্টু 10⁻23 সংখ্যক অণু, সংখ্যক বা এতটি অণু, বুঝছো? এতটি অণু, সংখ্যক অণু বলছি না, অণু, বা এতটি অণু, বা এটা মানে হচ্ছে এতটি পরমাণু। 6.02 ইন্টু 10⁻23 টি পরমাণু। আর তো গোলাবে না নাকি? তার মানে এক মোল অণু নেওয়ার মানে হচ্ছে এতগুলা, মানে এক মোল পরমাণু নেওয়ার মানে এতগুলা আসলে পরমাণু নেওয়া। হুম, এখন আসো মোল আসলে কিভাবে ক্যালকুলেট করা হয়। মোলকে, এই এক মোল অণুকে তোমার ভর হিসেবে আসলে ক্যালকুলেট করা যায় আর কি। এক মোল অণুকে, মানে অণু বা পরমাণু যে কোনো কিছুকে, মানে আমি যদি ধরো এখানে অণু বা হচ্ছে পরমাণু, এটাকে তোমার, এটা হচ্ছে আণবিক বা পারমাণবিক ভর, আণবিক বা হচ্ছে পারমাণবিক, আণবিক বা পারমাণবিক ভর বলতে আপেক্ষিক আণবিক বা পারমাণবিক ভরের কথা বলা যায়। পারমাণবিক ভর, এটাকে যদি গ্রামে প্রকাশ করি, এই কোনো বস্তুর আপেক্ষিক বা আপেক্ষিক আণবিক বা পারমাণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করি, গ্রামে প্রকাশ করি, তাইলেই
তার আসলে ওই মৌল, ওই পদার্থের 1 মোলের ভর পাওয়া যায়। আচ্ছা আমি একটু যদি আমরা একটু সহজ করে বলি, ধরো আমার এটা হচ্ছে তোমার অক্সিজেনের অণু, অক্সিজেন অণু, হ্যাঁ এটা অক্সিজেন অণু। তো অক্সিজেন অণুর আণবিক ভর কত আমাকে বলো তো, অক্সিজেন অণুর আণবিক ভর কত? 32। হ্যাঁ তাহলে অক্সিজেন অণুর হচ্ছে আণবিক ভর তোমার 32। তাহলে এখানে 32, আমরা আগে যে আপেক্ষিক আণবিক ভর জানতাম সেটাকে শুধু 32 লেখা হইতো, এর সাথে কিন্তু কোনো একক ছিল না, তাই না? এখন এই 32টাকে যদি আমি গ্রামে প্রকাশ করি, গ্রামে 32 গ্রাম, হুম, তাইলে এই 32 গ্রামকেই বলা হবে হচ্ছে ওই অক্সিজেনের 1 মোল। অক্সিজেন অণু এর 1 মোল। তাহলে তুমি আবার বলতে পারো স্যার একটু আগে বললেন যে এত সংখ্যক অণুর হচ্ছে 1 মোল, আবার এখন বললেন যে 32 গ্রাম অণু হচ্ছে 1 মোল। আসলে কি, এই অক্সিজেন অণুর যদি আমি 32 গ্রাম অণু নেই কোথাও, ধরো একটা, আমি একটা ছোট বিকারের মধ্যে বা একটা ছোট পাত্রের মধ্যে 32 গ্রাম অক্সিজেন নিছি, তাহলে দেখা যাবে এই 32 গ্রাম অক্সিজেনের মধ্যে আসলে এই 6.02 ইন্টু 10⁻23টি অণুই আছে। বুঝতে পারছি কি না? স্পেসিফিক এতগুলা অণু মিলেই আসলে 32 গ্রাম অণু হয়। বুঝতে পারছো? তুমি যদি এইখানে এতগুলা অণু মিলে এতটি অণু হয় কি না এটা কিন্তু তুমি ক্যালকুলেটর করে দেখতে পারো। ওই যে তোমার কি বলে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই সব কিছু দিয়ে গুণ করে যদি এটার সাথে গুণ দাও, দেখবা যে ওই 32 গ্রামই আসলে 32 গ্রামের কাছাকাছি আসে, 31 পয়েন্ট সামথিং বা 32, এইটাই হবে। আচ্ছা আমি আরেকবার আরেকটা একটু দেখাই, তাহলে তুমি আরেকটু হয়তো বুঝবা। এটা তো গেল হচ্ছে অণু পরমাণু। এখন যদি অণু, আমি পরমাণুতে যাই, পরমাণু ধরো কিসের হইতে পারে? কার্বন পরমাণু, ধরো কার্বন, কার্বন পরমাণু। তাই কার্বন পরমাণুর হচ্ছে আণবিক বা পারমাণবিক ভর হচ্ছে 12, আপেক্ষিক আণবিক ভর হচ্ছে 12। তাহলে এটাকে গ্রামে প্রকাশ করলে দাঁড়াবে হচ্ছে 12 গ্রাম। তাইলে কার্বন পরমাণুর 1 মোল বলতে বোঝায় 12 গ্রাম ভরের কার্বন। ঠিক আছে? তাইলে তোমার এখানে লেখা যাবে কি, কার্বন এর, এটা কিন্তু পরমাণু, কার্বন অণু না কিন্তু, কার্বন এর 1 মোল, ইংলিশে লেখে MOLE আর বাংলায় লেখে মোল। ঠিক আছে? মোলের কিছুটা মানে মোটামুটি আসলে মোলের কাহিনীটা কিছুটা আমরা বুঝতে পারছি। ওকে, এখন তাহলে আমার যদি এই কথা বলে, তাহলে আমাকে কি বলতে পারো যে আমার যদি 64 গ্রাম, খেয়াল কইরো, আমি বললাম যে 32 গ্রামে থাকে হচ্ছে তোমার 1 মোল অণু, তাহলে আমি যদি বলি আমার 64, আমি যদি এখন বলি 64 গ্রাম অক্সিজেন এ কত মোল অক্সিজেন আছে, কত মোল অক্সিজেন আছে বলতে পারবা? আচ্ছা এখানে একটু হিজিবিজি হয়ে যাচ্ছে, আমি পরের পেজে যাচ্ছি। আমাকে বলতে পারবা যে 64, স্যার 2 মোল। হ্যাঁ রাইট রাইট, 64 গ্রাম অক্সিজেনে কত মোল? আচ্ছা একবারে লিখে দেই, অক্সিজেনে কত মোল। তাহলে তুমি ইজিলি বলতে পারতেছো এখানে 2 মোল। কেন 2 মোল? কেন? কারণ তুমি জানো অক্সিজেনের 1 মোল, 1 মোল মানে তার ভর হচ্ছে 32 গ্রাম। তাইলে অক্সিজেনের 64 মোল মানে অবশ্যই কি হবে, অক্সিজেনের O2 এর 64 গ্রাম হচ্ছে তাহলে 2 মোল, এটা হচ্ছে 1 মোল, তাহলে এইটা অবশ্যই 2 মোল হবে। তাহলে তুমি মোলের হিসাবটা কিভাবে করলা? মোলের হিসাবটা কিভাবে করলা আমি একটু দেখি। এই হিসাবটা তুমি যেভাবে করছো আমি সেভাবেই করার চেষ্টা করি। তার মানে তুমি বলতে পারো যে মোল, মোলকে আসলে এন দিয়ে প্রকাশ করা হয়, এন, মোল, মোলকে আসলে এন দিয়ে প্রকাশ করা হয়, এন, এন ইকুয়াল টু, তুমি কি করছো,
তুমি কি করছো এখানে 2 পাইছো কিভাবে, 2 মোল পাইছো কিভাবে? তুমি এই 64কে 64 গ্রামকে কি করছো 32 গ্রাম দিয়ে ভাগ দিছো, তাই না? এর জন্য পাইছো হচ্ছে 2 মোল নাকি? তাহলে এটাকে যদি আমি এখন একটা সূত্রের মতো করে লিখতে চাই, তাইলে উপরে লেখা যাবে এটা হচ্ছে ডাব্লু, উপরে আমি লিখব হচ্ছে ডাব্লু, যেটাকে বলে ডাব্লু, আবার এখানে অনেক সময় জিও বলে, গ্রামে প্রকাশিত মৌল বা অণুর ভর। এটাকে বলো যে গ্রামে প্রকাশিত প্রকাশিত এই যে এখানে গ্রামে গ্রাম দেওয়া ছিল না, গ্রামে প্রকাশিত মৌল বা অণুর ভর। ডাব্লু ডাব্লু সমান গ্রামে প্রকাশিত মৌল বা অণুর ভর। এখানে অনেক সময় তোমার জিও দেওয়া হয়, আমি ডাব্লুই দিলাম। আর নিচে দিলাম হচ্ছে আণবিক ভর, মৌলের আণবিক বা পারমাণবিক ভর। হ্যাঁ, এখানে হচ্ছে আণবিক, অণু হইলে আণবিক, আর পরমাণু হইলে হচ্ছে পারমাণবিক, পারমাণবিক ভর। ঠিক আছে, ওকে ওকে। তাহলে আমি খুব সহজে আসলে কি বলে, আচ্ছা এটা তার মানে এই ফর্মুলাটা আসলে ড্র করতে পারলাম খুব সহজে। আমি উপরে রাখবো হচ্ছে তোমার গ্রামে প্রকাশিত মৌলের অণুর ভর। এই এটা ইউজ করে আসলে তোমার ম্যাথ আছে একটু পরেই, এই জন্য আসলে এটা জরুরি। তাহলে আমাকে একটু একটা ছোট ম্যাথ করে দাও, ছোট ম্যাথ করে দাও যে তোমার আচ্ছা এটা করো, 98 গ্রাম, গ্রাম এখানে কেজি দেওয়া থাকলে তোমাকে আসলে গ্রামে নিয়ে আসতে হবে। গ্রাম H2SO4 ইকুয়াল টু কত মোল H2SO4, এটা করো তো দেখি এটা পারো কি না। 98 গ্রাম সালফুরিক অ্যাসিড সমান কত মোল সালফুরিক অ্যাসিড, H2SO4। এটা করে দাও, সবাই 2-3 মিনিট সময় নাও। আর স্লাইড দেখা যাচ্ছে না। এই রাফা, তোমার স্লাইড দেখা যায় না কখনোই নাকি? এতক্ষণ দেখা যাচ্ছিল না এখন যাচ্ছে? এতক্ষণ যাচ্ছিল না? তোমার কি এতক্ষণও যাচ্ছিল না এখনো যাচ্ছে না নাকি? এখন তো কথাই শুনতেছো না। এতক্ষণ দেখা যাচ্ছিল, এখন যাচ্ছে না, আমি কি করব? তোমার আবার বের হয়ে আসো, তোমার নেটওয়ার্ক ইস্যু, তোমার বাসার নেট লাইন চেঞ্জ করো। আমারটাও চেঞ্জ করতে হবে, আমার নেট লাইনের খুব বাজে অবস্থা। দেখা যাচ্ছে এখন। এই তো ঠিক আছে। আজকে দেখলাম আমাদের অনেকেই এই যে ইসিবি দিয়ে আসলে ওয়াল পেন্টিং করতেছে, তোমাদের ক্লাস 9-এর, তারপর এবার যারা বের হয়েছে পরীক্ষা দিয়ে তোমাদের, তাদের ওই আপুদের দেখলাম তোমাদের ভালোই পোলাপানগুলা। বের করো কত মল, কি আছে দেখি বইয়ে।
কি কারো হয়েছে? 1 মোল কি হবে? 1 মোল কি হবে? তাই নাকি? এই এত সহজ দিয়ে ফেলছি নাকি? আমি তো আন্দাজে দিছি। এটা কত হয়? এটা হচ্ছে 2 প্লাস সালফার কি 32 প্লাস তোমার 16 গুণ 4, 24-4 হাতে আমার 2, 4 দুগুণে 6, 8, 34। এই তো সহজ দিয়ে ফেলছি। হুম, ঠিক আছে। বাকি কারো হইছে? এই বাকিদের হইছে মনে হয় নাকি? ইজি তো? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 98 গ্রাম হয় আসলে। আমার আসলে একটু ইয়ে করাই গুণিতক করে দেওয়া উচিত ছিল, বা একটা র্যান্ডম ভ্যালু দিলেও তোমরা ভাগটাগ করে করতে পারতো। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এইটা মোল মোল নিয়ে অন্তত যে কোনো পদার্থের অণু হোক পরমাণু হোক তার 1 মোল বের করা বা মোল সংখ্যা বের করা। এই যে বের করলাম না, এটা হচ্ছে 1 মোল, এটাই হচ্ছে মোল সংখ্যা। 1 মোল এটাকে মোল বা মোল সংখ্যা বলে। হ্যাঁ, মোল সংখ্যাও বলে, মোল সংখ্যা এন। এটা বের করতে পারবো আশা করি, এটা আমাদের পরবর্তী কাজে লাগবে। এখন গতদিন আমরা ওই যে কি বলে, কি গ্যাসের সূত্র দেখে বাস্তব, তোমার আদর্শ গ্যাসের যে সূত্রটা দেখাইছিলাম না, তো আদর্শ গ্যাসের সূত্রটা আমি আবার হচ্ছে আরেকবার একটু দেখাবো, সহজে খুব শর্টে দেখাচ্ছি। আচ্ছা, আদর্শ গ্যাসের সূত্রে আমরা বলছিলাম যে গ্যাসের বিষয়টা একটু ডিফারেন্ট, কারণ গ্যাস আসলে চাপের উপর অনেক প্রভাব থাকে। কারণ আমি যখন এই একটা এইটুকু জায়গার মধ্যে কোনো গ্যাসকে আমি রাখবো, তখন গ্যাসের সবগুলা অণু এর মানে দেওয়াল বরাবর সব দিকে সমানভাবে চাপ দিবে। তো চাপ দিবে, আমি যদি এটাকে আরেকটু ছোট করি, আমি যদি এই বস্তুটাকে আরেকটু ছোট করে এই পুরা গ্যাসটাকে এর মধ্যে ঢুকাই, এটাও কিন্তু আমি রাখতে পারবো। তার মানে আয়তনটা কিন্তু ভ্যারিয়েবল, আমি চাইলে ছোট আয়তনও রাখতে পারতেছি, বড় আয়তনও রাখতে পারতেছি। হ্যাঁ, শুধু কি চেঞ্জ হবে, এখানে যখন আয়তনটা বেশি ছিল তখন এখানে চাপটা কম, চাপটা বেশি ছিল, তাই না? চাপ হচ্ছে কম ছিল, সরি, চাপটা কম ছিল। এখানে যখন আয়তনটা কমে যাবে চাপ হয়ে যাবে হচ্ছে বেশি। ওকে, চাপ হয়ে যাবে বেশি। তো চাপার আয়তনের মধ্যে তার মানে আসলে একটা বিরাট সম্পর্ক আছে। তাই এই জন্য গ্যাসের বিষয়টাতে একটু মানে একটু ঝামেলাদার কিছু জিনিস ঘটে। তো এর জন্য আমাদের তিনটা বিজ্ঞানী আসলে বিভিন্ন সময় বিভিন্ন তিনটা সূত্র দিছিল। এর একটা হচ্ছে চার্লসের সূত্র। চার্লস চার্লস কি বলে? চার্লস বলে হচ্ছে তোমার তোমার চাপ স্থির রেখে, চাপ স্থির রাখলে থাকে কোনটা? চার্লস বলে কোনো বস্তুর আয়তন তার তাপমাত্রার সমানুপাতিক, মানে তাপমাত্রা পরিবর্তনের সমানুপাতিক বা তাপমাত্রার সমানুপাতিক, যেখানে চাপ স্থির, এই কথা বলে। মানে ওনার সব এই কথার সারমূল ছিল এটা। তারপরে তোমার কি বয়েলস বলে, বয়েলস আচ্ছা বয়েল বলে আর কি, বয়েল।
তো সে বলে কি তোমার সে তাপমাত্রা স্থির রেখে বলে কোনো বস্তুর যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে তার আয়তন তার চাপের চাপের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, এখানে হচ্ছে তাপমাত্রা স্থির। আমি বুঝাইতে পারতেছি কিনা, মানে এটা তো তুমি জানোই যে তোমার ভি ভি হচ্ছে চাপ যদি বাড়ে, চাপ যদি, হ্যাঁ বলো। স্যার এখানে না ভি স্থির থাকার কথা। কোথায়? বয়েল বয়েলে বয়েলে না, এখানে তোমার ইয়ে কি বলে, প্রথমটায় চাপ স্থির। আমি সোজা সহজ কথা বলি, আমাদের সূত্রটার ফাইনাল ফর্মুলা আসবে হচ্ছে পিভি ইকুয়াল টু এন আর টি। তোমাকে যখন তুমি মনে রাখার কথা আসবে, তুমি আসলে এটা কল্পনা করবা। তো যখন চার্লসের ক্ষেত্রে চাপ স্থির, চার্লস চার্লস যখন আসবে, চার্লস ফর চাপ, চার্লসের ক্ষেত্রে চাপ স্থির, চাপ স্থির রেখে ভি সমানুপাতিক টি। তারপরে যখন বয়েল আসবে, বয়েলের ক্ষেত্রে তাপমাত্রা স্থির, তাপমাত্রা স্থির থাকলে দেখো এন আর টি, তো এটা হচ্ছে অ্যাভোগ্যাড্রো আর হচ্ছে এটা মোলার গ্যাস ধ্রুবক, থাকে কি ওরা দুজন না? তাহলে ভি সমানুপাতিক, একে যদি তুমি নিচে নিয়ে আসো, এটাকে নিচে তোমার এটাকে কি আসছে রাফা। আচ্ছা, আচ্ছা তুমি যদি এটাকে দেখো, এটাকে তুমি নিচে যদি নিয়ে আসো, কই গেল ভি, হারাই যাচ্ছে কেন বাবা? তাহলে এটা 1/p হবে না সমানুপাতিক? এই পিটাকে যদি তুমি নিচে নিয়ে আসো, এই পাশে নিয়ে আসো 1/p, তাহলে এখানে তাপমাত্রা স্থির থাকবে এবং ভি সমানুপাতিক 1/p হবে। তারপরে তুমি চলে যাবে হচ্ছে কিতে, অ্যাভোগ্যাড্রো। অ্যাভোগ্যাড্রো, গ্যাডয়রফালা হবে এটা। অ্যাভোগ্যাড্রো বলে কি, ওই যে আচ্ছা, তোমাকে বলতে ভুলে গেছি যে তোমার এই যে আগে আমরা এই নাম্বারটা পড়লাম না, যে এত সংখ্যক পরমাণু থাকে, এই পরমাণুর সংখ্যাটা হচ্ছে, সংখ্যাটাকে অ্যাভোগ্যাড্রো সংখ্যা বলে, এই পরমাণুর সংখ্যাটাকে অ্যাভোগ্যাড্রো সংখ্যা বলে, বুঝতে পারছো? তো অ্যাভোগ্যাড্রোর এই সূত্রটা আসলে এইগুলো নিয়ে কাজ করে, এই সূত্রটা দেয়। তো অ্যাভোগ্যাড্রো কি বলে, কোনো বস্তুর আয়তন, কোনো বস্তুর আয়তন তার মোল সংখ্যার সমানুপাতিক, কোনো বস্তুর আয়তন তার মোল সংখ্যার সমানুপাতিক। সেক্ষেত্রে কি থাকবে, চাপ এবং তাপমাত্রা দুইটাই স্থির থাকবে, চাপ অ্যান্ড তাপমাত্রা, এবং তাপমাত্রা স্থির থাকবে, বুঝতে পারছো? ওকে, তাহলে এখন তিনটাকে যদি তুমি সমন্বয় করো, তিনটাকে একসাথে সমন্বয় করলে আসবে আসলে ভি সমানুপাতিক টি, তারপরে এন, আর নিচে হচ্ছে পি, তাই তো? নিচে পি থেকে গেল, উপরে এনআর টি। এটাকে যদি বা করো, ভি সমানুপাতিক, আচ্ছা না তো, পিভি সমানুপাতিক এনটি। এটাকে যদি আবার বা দাও, এখানে সমানুপাতিকটা সরাইতে হচ্ছে পিভি সমান, সমান দিয়ে একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হবে, সেটাকে হচ্ছে তোমার আর নিয়ে আসলাম, তারপরে এন টি। এই আরটাকে বলে হচ্ছে তোমার আদর্শ গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক, আমি বলেছিলাম। এটাকে বলে হচ্ছে আদর্শ গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক। তোমার বই মনে আদর্শ গ্যাস ধ্রুবক আছে, একটা বললেই হবে, মোলার গ্যাস। স্যার বলো। আগের দিন যেটা করাইলেন তাহলে সেটা কি ভুল? আগের আগের দিন হচ্ছে এখানে তোমার অনুপাত দিয়ে করাইছিলাম, মোস্ট প্রবাবলি বয়সের টেম্পারেচারটা আমরা অনুপাত দিয়ে করাইছিলাম। কি লেখা ছিল? ওটা পি সমানুপাতিক টি ছিল। কি সমানুপাতিকটি এই বয়েলসে, মানে পি আর
পি আর টি এর অনুপাত করেছিলাম, তাই তো? জি স্যার। পি আর টি এর অনুপাত করেছিলাম না? পি আর টি এর তো অনুপাত পি আর টি এর অনুপাত তো হবে, কিন্তু বয়েলস যেটা বলছে বুঝছো, বয়েলস এই তোমার আয়তন নিয়ে বলছে, তাহলে তোমার তাহলে মানে তোমার পি আর টি এর সমানুপাত না, এটা এটা থাকবে না, এটা কাটো। এটাও সমানুপাতি, কিন্তু বয়েলস এই পার্থক্য নিয়ে বলে নাই। বয়েলস বলছে এই আয়তনের সাথে সম্পর্কটা ক্রিয়েট করছে, বুঝছো? এটা এটা যদি থেকে থাকে আগের দিন, হয়তো এটা মিসিং হইতে পারে বা মিস্টেক হইতে পারে। এইটা যদি থেকে থাকে আগের খাতায়, তাহলে এটা কেটে দাও। এখানে বয়েলস বলছে মানে প্রত্যেকজনই আসলে আয়তনের সাথে সব বাকিগুলোকে কম্পেয়ার করছে। হ্যাঁ, বুঝতে পারছি। মানে যদিও ওই বয়েলসের সূত্র থেকে আবার এইটা আসে, তুমি যদি আয়তন স্থির করে দাও, পি আর টি হচ্ছে ব্যস্তানুপাতিক হয়ে যাবে, মানে পি আর টি সমানুপাতিক হয়ে যাবে আর কি, আয়তন যদি স্থির করে দাও। কিন্তু সে যেই সূত্রটা দিছিল, সে আয়তন দিয়ে মানে তোমার আয়তনের সাথে বাকি দুইটা সম্পর্ক স্থাপন করছে, বুঝছো? জি স্যার। ওকে, ঠিক আছে। এটা মোলার গ্যাস ধ্রুবক বা তোমার আদর্শ গ্যাস ধ্রুবকও বলতে পারো। আদর্শ গ্যাস ধ্রুবক, আদর্শ গ্যাস ধ্রুবক। এটা আর এর মান যেন কত ছিল? 8 পয়েন্ট, বলে গেলাম, 8.31314 মোল পার, কি একক কি ছিল? মোল না, জুল পার কেলভিন পার মোল। এটা বের করা দেখেছিলাম না কতদিন? মনে হয় তো বের করা দেখানোর কথা। পার মোল, আচ্ছা ঠিক আছে। জুল পার কেলভিন পার মোল, আচ্ছা ঠিক আছে। এইটুকু যদি আমি জানি, দেখবা যে ঠিক এর পরেই তোমার কিছু ম্যাথ দেওয়া আছে। একটা ম্যাথ দেওয়া আছে, ওই ম্যাথটা পারবা। আমি যে মোল টোল, ওই ম্যাথটার জন্য আসলে যে মোল টোল এত কিছু বুঝাইলাম, এবং এই টাইপের অনেক ম্যাথ করতে হবে এখন আর। স্যার, হ্যাঁ বলো, বলেন। স্যার আর এর মান হচ্ছে 3.314 না, মানে 3 হবে না? না না না, ওটা 8 ছিল, ভুল লিখতে পারো, মানে ওটা এইটা 8 ছিল, মানে হয়তো এইটার 3 একরকম দেখতে তো, তুমি এভাবে আসলে এই 3 উঠাইছো, 8.314। ওকে। আর এখন সবাই একটু সতর্ক হয়ে যাও, যেহেতু কারিকুলামটা আসলে আগে ব্যাক করবে, মানে এখনো ব্যাক হয় নাই, যেটা আজকে নিউজ আসছে ওইটা, ওইটা আসলে নিউজ হচ্ছে ছিল একটা বগুড়ার একটা কর্মশালা তোমার স্থগিত করছে, তাই সবাই ছড়াচ্ছে যে কারিকুলাম এখন স্থগিত হয় না, কারিকুলাম একটা প্রপার প্ল্যান করে যদি এই বইটাও থাকে, এই বইটা বলতে যে তোমার আগামী বছর যদি ক্লাস 10-এর জন্য যে বইটা, সেই বইটাও থাকে, পরীক্ষা হবে, এটা 100% শিওর। আর আবার পুরা আগের বইয়ে ফেরাটা তোমাদের জন্য কীভাবে করবে এটা আসলে একটু সন্দিহান, কারণ তোমরা পড়ে যাচ্ছ একরকম সিলেবাসে আবার। আচ্ছা, সেটাও জানি না কি এটা কীভাবে সমন্বয় করবে, কিন্তু পরীক্ষা দিতে হবে আগের সিলেবাসেই, আগের মতো ক্রিয়েটিভই চলে আসার পসিবিলিটি স্যার কি 90%। সৃজনশীল আবার? হ্যাঁ হ্যাঁ, সৃজনশীল হওয়ার পসিবিলিটি বেশি, কারণ সৃজনশীলটাই আমার মতে যতগুলো পদ্ধতি ছিল তার মধ্যে বেস্ট ছিল। স্টুডেন্ট যে বুঝে পড়ার যেই বিষয়টা, বুঝছো তুমি, তোমরা বিশ্বাস করবা না, সৃজনশীলের আগে মানে আমাদের আগের একটা ব্যাচ থেকে সৃজনশীল শুরু হয়। সৃজনশীলের আগে ছিল কি তোমার ফিজিক্সে প্রতি অধ্যায়ের শেষে তোমার ধরো 10টা 15টা প্রশ্ন থাকতো, 10টা প্রশ্ন থাকতো, ওই 10টার মধ্যে 3টা 4টাই বোর্ডে বারবার আসতো। তো কোনো স্টুডেন্ট আসলে ফিজিক্স বুঝে পড়তো না, কী করতো, ওই 3টা প্রশ্ন গাইডের থেকে নোট করে ঝাড়া মুখস্থ করে ফেলতো, ওইটাই পরীক্ষায় আসতো, বোর্ডের পরীক্ষায় ওইটা আসতো, স্কুল পরীক্ষায় ওইটা আসতো। তো মানে স্টুডেন্ট যে বুঝে পড়বে এটা ডেপথ, ওই ডেপথটা কেউ আসলে বুঝে যাইতো না, কারণ তার তো লাগতেছে না, পরীক্ষায় মুখস্থ করেই দেওয়া যাচ্ছে। তো এরপরে আসে এই সৃজনশীল। জন্যই তো এই কারিকুলামটা বেস্ট ছিল বোঝার জন্য। কোনটা, এই আবার কোনটা? সৃজনশীল আনার কি দরকার? এই কারিকুলাম না, এটা সৃজনশীলের আগেরটার কথা আমি বললাম। এই কারিকুলামটা যারা লেখাপড়া, না এটা কারিকুলামটা বেস্ট ছিল না, কোনোভাবেই বেস্ট ছিল না, একটা মেসাকার। মানে তুমি ধরো যে তুমি ভালো লেখাপড়া করলেও তোমার মূল্যায়ন থাকতো না এখানে, কারণ যে ভালো পড়ে আর যে মিডিয়াম পড়ে আর যে পড়ে না, অলমোস্ট তার মূল্যায়ন সেম, কারণ সবাই তো শেষমেশ গ্রুপ ওয়ার্কই করে, দেখেই লেখে। তো এইটা তো আসলে কাম্য না, যে ভালো বুঝে তার তো আসলে একটা ভালো গ্রেড পাওয়া উচিত, বা তার ডিফারেন্সিয়েট করা উচিত যে যেই কঠিন ম্যাথটা সলভ করতে পারছে মার্ক তো একটু বেশি সিঙ্গেল পাইছে। ওয়ার্ক দিলেই তো হয়, গ্রুপ ওয়ার্ক বাদ দিক। আহ,
সেইটাও আসলে এখানে সমস্যা আছে, বুঝছো? এখানে ওই যে ইভ্যালুয়েশন, যেটা তুমি ত্রিভুজবৃত্ত এটা রাখা উচিত, এটা কখনো রাখা উচিত মনে করো? রিটেন পার্টটা আসতে হবে, সিঙ্গেলি বসে পরীক্ষা দিতে হবে। এই বইয়ের উপর রাখলেও সমস্যা নাই, যদি তিনটে একসাথে থাকে। এই বইটা আসলে ছোট করে ফেলছে, এই বইও রাখা যাইতে পারে, কিন্তু পরীক্ষা হইতে হবে যে তোমার ক্রিয়েটিভ টাইপের, মানে তোমাকে কঠিন কঠিন প্রশ্ন হবে, তোমাকে সলভ করতে হবে। যেমন তুমি ধরো এই অ্যাডমিশন টেস্টে, মানে তোমরা তো এখন ইন্টারে না, ইন্টারে আসলে এই জিনিসগুলো আরও আরও অনেক বেশি পালন করতে হয়। তুমি যখন অ্যাডমিশন দিবা, সবচেয়ে কঠিন প্রশ্ন হয় হচ্ছে তোমার কোথায় বলো তো? বুয়েট কুয়েটে নাকি আর কোথাও, অন্য কোথাও শুনছো কখনো? সবচেয়ে কঠিন প্রশ্ন হয় তোমার এই যে গুচ্ছ নিয়ে আসছে, তো এখন গুচ্ছের আগে তোমার শাহজালাল সাস্টে, শাহজালাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সবচেয়ে। আপনার কোশ্চেন সবচেয়ে হার্ড। না 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 না, আমার তো এখানে কেবল নতুন নতুন শিখতেছে, এগুলো তো কিছুই না, এগুলো তো কিছুই না। প্রশ্ন প্রশ্ন কঠিন হয় হচ্ছে তোমার ইউনিভার্সিটি ওই শাহজালাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রচুর টাফ কোশ্চেন হয়। এখানে অল্প মার্ক পায়ও স্টুডেন্টদের বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যায়। মানে ওরা এত ক্রিটিক্যাল প্যাচ দিয়ে দিয়ে আসলে ইয়ে করে, ফিজিক্স কোশ্চেন করে, ম্যাথ কোশ্চেন করে। মানে তোমার একটা কোশ্চেন সলভ করে অ্যান্সার করাটাই আসলে এখানে মানে তুমি বই খাতা নিয়ে গেলেও কোশ্চেন সলভ করতে পারবে না, যদি না তোমার বেসিকটা খুব ভালো হয়। তো এইরকম আসলে হওয়া উচিত, যেখানে তোমার বুঝে শুনে, বা যারা বুঝে শুনে পড়বে তাদের মার্ক ভালো উঠবে, এরকম আসলে দেখা যাক কি হয়, ফাইনালে কি ডিসিশন হয়। কারণ সময় তো অল্প, 2-3 মাসে নতুন করে পুরো সিস্টেম রিফর্ম করাটা আসলে টাফ। এই জন্য আগের মতোর সাথেই কিছু একটা দিয়ে হয়তো এটাকে করে দিবে। আচ্ছা ঠিক আছে, এবার দেখো আমরা আমরা আসলে পিভি সমান এনআরটি একটা সূত্র পাইছি, পিভি সমান এনআরটি। এটা হচ্ছে সকল গ্যাস এই সূত্রটা মেনে চলে, বা যেই গ্যাসগুলো মানে সেগুলোকে আদর্শ গ্যাস বলে, যদিও আদর্শ গ্যাস নিয়ে আচ্ছা যাই হোক, এটা হচ্ছে এই সূত্রটা থাকলো। এখন দেখো গ্যাসের তো কি হয়, গ্যাসের তো দৈর্ঘ্য প্রসারণ হয়। একটা গ্যাসের কি দৈর্ঘ্য প্রসারণ পসিবল? দৈর্ঘ্য, ক্ষেত্রফল এইগুলা প্রসারণ তো সম্ভব না। শুধুমাত্র গ্যাসে আয়তন প্রসারণই বের করা সম্ভব, মানে আয়তন প্রসারণই ক্যালকুলেট করা সম্ভব। আয়তন প্রসারণ। আচ্ছা, তাহলে এখানে গ্যাসের ক্ষেত্রে যদি আমি ধরি, গ্যাসের ক্ষেত্রে তুমি ধরো এখানে একটা বল ছিল, এটা হচ্ছে তোমার আয়তন ছিল, আদি আয়তন V1, এটা একটু হিট দিলে একটু বড় হয়ে গেল, এটার আয়তন হচ্ছে V2, তাই না? এখানে টেম্পারেচার T1 ছিল, এখানে টেম্পারেচার T। স্লাইড দেখা যায় না। কে? আর দেখা যায় না? কেন দেখা যাবে না? এই দেখা যায়। এই যে দেখা যায়, দেখা যাচ্ছে না? আচ্ছা, তাহলে আয়তন প্রসারণ যদি V1 আর V2 হয়, তাহলে আমি এখানে গ্যাসের আয়তন প্রসারণ সহ গামা ইকুয়াল টু লিখতে পারি তোমার V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V2 T2 মাইনাস T1। ওকে, ঠিক আছে, এটা আমি অবশ্যই লিখতে পারি। তো এটা যদি লিখতে পারি, তাইলে আমি এখন একটা কাজ করি। তো এই যে আমার এখানে দুইটা গ্যাসের কথা, মানে একই গ্যাসের আমি দুইটা ভিন্ন ভিন্ন স্টেটের অবস্থার কথা ভাবতেছি। একটা হচ্ছে টেম্পারেচার T1 এর, একটা টেম্পারেচার T2 এর। তাহলে এই গ্যাসটার ক্ষেত্রে আমি কি আদর্শ গ্যাসের সমীকরণ অনুযায়ী আমি অবশ্যই লিখতে পারবো, আদর্শ গ্যাসের সমীকরণ অনুযায়ী লিখতে পারবো হচ্ছে পি V1 ইকুয়াল টু এন আর T1, ঠিক আছে না? আবার যদি এই গ্যাসটার ক্ষেত্রে লিখি, আমি লিখতে পারবো PV2 ইকুয়াল টু এন আর T2, নাকি? তোমার ইয়ে বাড়ছে, আয়তন বাড়ছে, আয়তন বৃদ্ধির জন্য এখানে লিখে দিছি, আর এটা হচ্ছে আয়তন বৃদ্ধি, আয়তন আগের আয়তনের জন্য এই সূত্রটা লিখে দিছি।
এটা ধরো যে তোমার এক নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ, আর এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এগুলো পরপরই লিখতে পারো, আমি আবার একটু চিত্র দিয়ে লিখতেছি যাতে প্রথমবার আসলে একটু প্রপারলি বোঝাতে যায় একদম। ওকে, তাহলে আমি এক থেকে 2 বিয়োগ করব, আমি সরি 2 থেকে 1 বিয়োগ দিব। 2 হতে 1 বিয়োগ করে, 2 হতে 1 বিয়োগ করলে কি হবে, পি ভি টু মাইনাস পি ভি ওয়ান ইকুয়াল টু এন আর টি টু মাইনাস এন আর টি ওয়ান, নাকি মানে বাম পক্ষ থেকে বাম পক্ষ বিয়োগ যায়, বিয়োগ করলে ডান পক্ষ থেকে ডান পক্ষ বিয়োগ যায়, এটাই আমরা জানি ছোটোবেলা থেকে। তাহলে এখানে যদি আমি পি কমন নেই, পি ভি টু মাইনাস ভি ওয়ান ইকুয়াল টু, এখানে এন আর যদি নেই, টি টু মাইনাস টি ওয়ান, ঠিক আছে। বা বা আমি কি করতে পারি, এখন কি করতে পারি, আমি এখন উভয় পক্ষকে আসলে আচ্ছা আমি এটা 1 দিয়ে ভাগ করে দেবো, এটাকে আমি দিলাম, এটাকে আমি দিলাম হচ্ছে ডট 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 3, ঠিক আছে, 3 দিলাম। এখন আমি একটা কাজ করব, এখন আমি 3-কে 1 দিয়ে ভাগ করে দিব, ম্যাথে এগুলা করছো অবশ্যই। 3-কে 1 দিয়ে ভাগ করে পাই, 3-কে 1 দিয়ে ভাগ করলে কত হবে, মানে এই 1টা দিয়ে আমি 3-কে ভাগ করব, তার মানে দাঁড়াবে উপরে হচ্ছে পি ভি টু মাইনাস ভি ওয়ান, আর এখানে হবে হচ্ছে তোমার 1 হচ্ছে পি ভি ওয়ান, পি ভি ওয়ান ইকুয়াল টু হবে এন আর টি টু মাইনাস টি ওয়ান, এখানে হচ্ছে হবে এন আর টি ওয়ান, ঠিক আছে। তাহলে এটাকে আমি এখানেই বার করি, মানে পরের পেজে না যাই, পরের পেজে গেলে এখন কাটাকাটি যায় না, কাটাকাটি গেলে উপরে থাকে হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান, আর নিচে থাকবে হচ্ছে ভি ওয়ান, আর এখানে এন এন এর পাশে হচ্ছে এন আর কাটাকাটি যায়, মানে টি টু মাইনাস টি ওয়ান, আর এখানে হচ্ছে টি ওয়ান। ওকে, আচ্ছা হয়ে গেল আমরা। আচ্ছা ঠিক আছে, দেখো এখন এখন দেখো এখানে, এখন একটা বিষয় যদি দেখো, একটা মিনিট আমাকে একটু সময় দাও। ঠিক আছে, তোমরা আছো? দেখো এখন তোমাদের কি যেন দেখাচ্ছিল, ওকে। তাইলে এখন আমি কি করতে পারি, দেখো আমাদের এইটা যদি আমি আসলে হিসাব করি একক তাপমাত্রা পরিবর্তনের কথাটা যদি আমি হিসাব করি, মানে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য যদি আমি হিসাব করি, বা তোমার আমি এই টি টু মাইনাস টি ওয়ানকে আমি কি বলে সমানের বাম পাশে নিয়ে আসার চেষ্টা করি, তো টি টু মানে ভি টু মাইনাস
T1 T2 মাইনাস T1, ঠিক আছে, নিয়ে আসলাম। তাহলে এই পাশে থাকে হচ্ছে 1/T1। এটা আসার পরে কি হয়, এটা আসার পরে হয় হচ্ছে তোমার, বা এটা আসার পরে হচ্ছে এইটুকু চেহারা চেনা চেনা মনে হচ্ছে। এই চেহারাটা দেখছিলাম আমি হচ্ছে গামাতে, গামা আয়তন প্রসারণ সহগ, গামা ইকুয়াল টু 1/T1, তাই তো? এটা আমি দেখছিলাম হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ সহগ, মানে আয়তন প্রসারণ সহগ। তাহলে গামা ইকুয়াল টু লেখা যায় 1/T1। তাহলে আমি আমি কি বলতে পারি, আমরা একটু আগে মানে এতক্ষণ আগ পর্যন্ত যেটা পড়তেছিলাম যে তোমার গ্যাসের আয়তন প্রসারণ সহগ বা আয়তন প্রসারণ সহগ বা প্রত্যেকটা সহগই হচ্ছে কনস্ট্যান্ট। প্রত্যেকটা নির্দিষ্ট উপাদানের বস্তুর জন্য দৈর্ঘ্য প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ, ক্ষেত্রফল প্রসারণ সহগ হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুব, এটার কোনো পরিবর্তন নাই। কিন্তু গ্যাসের ক্ষেত্রে এসে দেখো, গ্যাসের ক্ষেত্রে যখন আমি সমীকরণটা সলভ করলাম তখন আমি খুব ইজিলি দেখতে পারলাম যে তোমার যদি তাপমাত্রা এবং এই আয়তন প্রসারণ সহগের অনুপাতটা হচ্ছে ব্যস্তানুপাতিক, তাপমাত্রা এবং আয়তন প্রসারণের সহগটা হচ্ছে ব্যস্তানুপাতিক। যদি তাপমাত্রা বাড়ানো হয় তাহলে আয়তন প্রসারণ সহগটা হচ্ছে কমে যায়, তাপমাত্রা কমলে আয়তন প্রসারণ সহগ বেড়ে যায়। তাহলে আমাকে বলো তো যে আমার যদি তাপমাত্রাটা হচ্ছে দ্বিগুণ করা হয় তাহলে আয়তন প্রসারণ সহগ কত গুণ হবে? আমি যদি এখানে থেকে তাপমাত্রা দ্বিগুণ করি তাহলে আয়তন প্রসারণ সহগ কত গুণ বাড়বে বা কত গুণ হবে? কোনো গ্যাসের? আচ্ছা, আমি পরের পেজে যাই। আমি লাস্ট একটা সমীকরণ পাইছি সমানুপাতিক 1/T। আমি বলছি যে টেম্পারেচার যদি দ্বিগুণ করা হয় মানে টি এর ভ্যালু যদি 2T করি তাইলে তোমার তাপমাত্রা দ্বিগুণ করলে স্যার আগের স্লাইডে একবার যাবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাব। নাও। হয়েছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে বলো তাহলে এখন যে আমি যে তাপমাত্রা দ্বিগুণ করি, তাপমাত্রা বাড়াই, তাপমাত্রা ছিল ধরো যে তাপমাত্রা দ্বিগুণ করলে আয়তন প্রসারণ সহগের কত গুণ হবে? আরে তাপমাত্রা দ্বিগুণ করলে হাফ হবে না, হাফ গুণ হবে না? তাই এটার সমান হচ্ছে 1/T। টিকে যদি আমি গুণ 2 করি তাহলে এখানে কি দাঁড়াবে, গামা ইকুয়াল টু হাফ যদি সামনে দেই তাহলে হচ্ছে 1/T, তাই না? তাহলে 1/T, 1/2 ছিল, টি ছিল হচ্ছে গামা, তাহলে হাফ গামা, মানে আগের গামার থেকে অর্ধেক হয়ে যাবে, নতুন গামাটা হবে যদি 2 দেই এটা আগের গামার থেকে অর্ধেক হয়ে যাবে। মানে আমি তাপমাত্রা দ্বিগুণ করলে তোমার গ্যাসের আয়তন প্রসারণ সহগ হচ্ছে হাফ হয়ে যাবে। তাপমাত্রা হাফ করলে, তাপমাত্রা যদি হাফ করি তাহলে দেখা যাবে যে তোমার গ্যাসের প্রসারণ সহগ হয়ে যাবে হচ্ছে 2 গুণ, কারণ এটা তুমি যদি গুণ টুন করো উল্টায় গিয়ে এখানে 2 গুণ হয়ে যাবে এর সাথে। আমি বোঝাইতে পারছি কি না? তাপমাত্রা বাড়লে আয়তন প্রসারণ সহগের কীভাবে চেঞ্জ হবে এটাও কিন্তু কখনো আসতে পারে। তাপমাত্রা যত কম হবে গ্যাসের আয়তন প্রসারণ সহগ তত বেশি হবে, তাপমাত্রা যত বেশি হবে আয়তন প্রসারণ সহগ কম হবে। সকল ক্ষেত্রে প্রসারণ সহগগুলো ধ্রুব, শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রসারণ সহগ ধ্রুব না। ওকে, তাহলে আমরা একটু যাই, সামনে যাই। আচ্ছা, আমরা এখন আসলে এই যে খুবই আরও ইম্পর্ট্যান্ট একটা জায়গাতে চলে আসছি। আমরা এটা অল্প একটু দেখাবো, তারপরে আমরা নেক্সট দিন এই জায়গাটা আসলে দেখাইতে হবে। ক্যালোরিমিতি, ক্যালোরিমিতি খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা এবং এখান থেকে মাস্ট প্রশ্ন হয়, মাস্ট, কোনো মিস নাই। হ্যাঁ, এখান থেকে মাস্ট ম্যাথ হইতো ক্যালোরি
মিতি। আচ্ছা, ক্যালোরিমিতি। ক্যালোরিমিতি আসলে এই তাপ আদান প্রদান, একটা বস্তু আরেকটা বস্তুর সাথে সংযুক্ত হইলে কিভাবে তাপ দেওয়া নেওয়া করতেছে, ঠিক কি পরিমাণ তাপ দেওয়া নেওয়া করতেছে, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আসলে যেখানে আলোচনা করা যায় হয়, বা এখানে কতটুকু তাপ দিবে কতটুকু তাপ নিবে, এই পরিমাপটা যেখানে করা হয়, সেই পরিমাপ করা নিয়ে আসলে যে আলোচনা, তাপের পরিমাপের পদ্ধতি নিয়ে যে আলোচনা, সেটাই হচ্ছে তোমার ক্যালোরিমিতি। মানে বিজ্ঞানের যে শাখায় তোমার পরিমাপের পদ্ধতি নিয়ে, তাপ পরিমাপের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে ক্যালোরি মিতি। আচ্ছা, তোমরা ওই যে এর আগে যে আমি পড়াইছিলাম যে আপেক্ষিক তাপ, এটা কি মোটামুটি সবার মনে আছে? আপেক্ষিক তাপ আমি বলছিলাম তোমাদের বইয়ের 41 নাম্বার পেজে, এই তো 41 নাম্বার পেজে আপেক্ষিক তাপটা খুব সুন্দর করে দেওয়া আছে। তুমি তোমার বইয়ের 41 নাম্বার পেজ একটু খুলে দেখতে পারো, দেখো এখানে বক্স করে খুব সুন্দর, আমি যেভাবে পড়াইছিলাম, যে কথাগুলো বলছিলাম সেই কথাটাই লেখা আছে। দেখো যে 1 কেজি ভরের, 1 কেজি পদার্থের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, সেটি হচ্ছে পদার্থের আপেক্ষিক তাপ। মানে কি, তুমি যদি 1 কেজি পানি নাও, এখানে ধরো পানি, এখানে হচ্ছে তোমার 1 কেজি পানি, হ্যাঁ, 1 কেজি পানির তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইতে চাও, এটা বাড়াবা, মানে ডেলটি তাপমাত্রার পরিবর্তন তুমি 10 ডিগ্রি, 1 ডিগ্রি সেলসিয়াস যদি বাড়াইতে চাও, তাহলে এখানে ঠিক যে পরিমাণ তাপ দিতে হবে, যে তাপ, সেই তাপের পরিমাণটাই, যে তাপ লাগবে, তাপমাত্রা না কিন্তু, যে তাপ বা তাপ শক্তি লাগবে, সেটাই হচ্ছে, আমি শর্টে লিখে দিলাম, তাই হচ্ছে আপেক্ষিক তাপ। এটা দেখো খুব সুন্দর করে সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞাটা এইভাবে দিতে হবে আপেক্ষিক তাপ নিয়ে আসলে। তো আপেক্ষিক তাপ নিয়ে আসলে ওই যে আমরা বলছিলাম যে একটা সূত্র পেয়েছিলাম, এস ইকুয়াল টু তোমার কি বলে, এই আপেক্ষিক তাপের আমরা সূত্র বের করছিলাম না, যে একক তাপমাত্রা পরিবর্তনে আপেক্ষিক তাপ হচ্ছে যে পরিমাণ তাপ লাগে, মানে তোমার কিউ এম T2 - T1, এটাকে আমি বের করছিলাম, মনে আছে? সব কি ভুলে গেছো? বা লেখা এখান থেকে আমরা লিখছিলাম যে পরিমাণ তাপের পরিমাণ, তার মানে তাপের পরিমাণ, এটা হচ্ছে তাপের পরিমাণ, তাপের পরিমাণ, এটা হচ্ছে তোমার আপেক্ষিক তাপ, এটা হচ্ছে আপেক্ষিক তাপ, এটা হচ্ছে ওই ভর, পদার্থের ভর, পদার্থের ভর। আর এটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, এটা তো জানি, তাপমাত্রার পরিবর্তন, এটা তো জানি। ওকে, তাহলে কিউ সমান আমি লিখতে পারি হচ্ছে এম এস T2 - T1। তার মানে কোনো বস্তুতে কি পরিমাণ তাপ লাগবে, তা ওই বস্তুর ভর, ভর, আপেক্ষিক তাপ এবং তাপমাত্রার পার্থক্যের উপর নির্ভর করে। 1 কেজি পানিতে তাপ দিলে যে পরিমাণ তাপ লাগবে, 5 কেজি পানিতে তাপমাত্রা বৃদ্ধি করতে আসলে তার থেকে বেশি পরিমাণ তাপ লাগবে, তার মানে এটাই বোঝা যায়। আবার আপেক্ষিক তাপ যার যত বেশি, তাকে গরম করতে তত বেশি সময় লাগবে, মানে তাকে তত বেশি তাপ দিতে হবে। যেমন কাঠের আপেক্ষিক তাপ আসলে বেশি, এর জন্য সমপরিমাণ কাঠ এবং লোহা একই একই পরিমাণ তাপ দিলে কাঠ গরম হবে না, কিন্তু লোহা বেশি গরম হয়ে যাবে। কাঠকে গরম করতে আরও বেশি তাপ দিতে হবে, কারণ তার আপেক্ষিক তাপটা বেশি। আর তাপমাত্রা পার্থক্য বাড়াইতেও তো আপেক্ষিক তাপ লাগবে। আচ্ছা, তাই তোমার প্রয়োজনীয় তাপ হিসাব করাটা আমরা নেক্সট কিছু ম্যাথ ট্যাথ করাই আমরা দেখাবো। আমরা আসলে আজকে আর আগাতে চাচ্ছি না। তোমার এখানে ম্যাথ শুরু করলে বেশ কিছু জিনিস দেখাইতে হবে, ক্যাপাসিটি সহ। তাইলে তোমার তারপরেও এই 41 পেজে যেই ম্যাথগুলো আছে, তুমি আসলে এই একটা সূত্র জানলেই 41 পেজের ম্যাথগুলো আসলে প্র্যাকটিস করতে পারবা। তুমি 41 পৃষ্ঠার ম্যাথগুলো করার চেষ্টা করো, আমরা এখান থেকে আসলে শুরু করবো না, বুঝছো?
স্যার এই স্লাইডগুলোর ফাইলটা একটু দিয়ে দিন ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি এখনই সেভ করে রাখতেছি আর আমি ফাইলটা দিয়ে দিব। ওকে, আজকের জন্য এতটুকুই।